তাদের মন নামক বস্তুটা কতই না ভিন্নতর, কতই অদ্ভুত। আরফান ছোট্ট নিঃশ্বাস ফেলে বলল, আপনাদের মধ্যে আদৌ কোনো সম্পর্ক আছে কি না জানি না, আপনাদের কেমিস্ট্রিটাও ঠিক বুঝতে পারছি না। তবে নিশাদের পেছনে দৌড়ে খুব একটা লাভ হবে বলে মনে হয় না। রিসেন্টলি নিশাদের বিয়ে ঠিক হয়েছে। নিশাদ সর্বদা মা বাবার বাধ্য ছেলে। ওর বাবা মা যেহেতু চাইছে বিয়েটা হোক, বিয়েটা হয়তো ও করবেই। আর এজন্যই হয়তো। আরফানের কথাটা শুনে স্তব্ধ হয়ে গেল নম্রতা। নিশাদের বিয়ে ঠিক, তার মানে নম্রতা যা ভাবছিল তাই। এসব কারণে কি তবে নম্রতার সাথে যোগাযোগ করেনি নিশাদ? সেও তো তার বাবাকে ভীষণ ভালোবাসতো, সবসময় বাবাকে নিয়ে বিস্তর লিখত, বাবার ইচ্ছে বলেই শিক্ষকতায় যেতে চাইতো। নম্রতার সব গুলিয়ে যাচ্ছে। নিশাদ কি তবে মিথ্যা অভিনয় করেছিল তার সাথে? নীল চিরকুটের সবটাই কি নিতান্তই সময় কাটানোর পসরা ছিল তার, নাকি অন্য কিছু? সবটা কাকতালীয়। নম্রতার বুকে আবারও চাপ পড়ছে, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। নম্রতা হা করে শ্বাস নেওয়ার চেষ্টা করলো। অস্থিরতায় সারা গায়ে ঘাম দিচ্ছে। নম্রতার হঠাৎ এমন পরিবর্তনে অবাক হলো আরফান। এই মেয়েকে ঠিক বুঝে উঠতে পারছে না আরফান। মেয়েটা যেন কেমন ধারার, সবসময় হুটহাট এসে ঝামেলা বাঁধিয়ে দিয়ে আবার কোথায় হারিয়ে যায়। সেদিন ল্যাপটপটা ফেলে দিয়ে কি ভয়ানক ঝামেলাতে না ফেলে দিল আরফানকে। তারপর আবার এক লঞ্চ মানুষের সামনে নাটক ফাটকও করে ফেললো। চেম্বারে এসে গালি দিয়ে আবার যেচে পড়ে সরিও বলল। আবার কি সব অভদ্র ব্যবহার করলো কাল রাতে। এখনো কি নতুন করে ঝামেলা করতে চাইছে নাকি এই মেয়ে? আরফান কপাল কুঁচকে নম্রতার গতিবিধি পর্যবেক্ষণ করছে। মেয়েটা এখন বিশ্রীভাবে কাঁপছে, যে কোনো সময় রিক্সা থেকে পড়ে গিয়ে মাথাটা ফাটিয়ে কেলেঙ্কারি করে ফেলতে পারে। আরফান তীব্র অস্বস্তি নিয়ে নম্রতার ডান হাতটা ধরল, সন্দিহান কণ্ঠে বলল, আপনি ঠিক আছেন? নম্রতা টেনে টেনে নিঃশ্বাস নিচ্ছে, জবাব দিল না। আরফান রিক্সা দাঁড় করিয়ে পাশের এক রেস্টুরেন্ট থেকে পানির বোতল কিনে আনলো। নম্রতাকে বোতলটা এগিয়ে দিয়ে বলল, আপনার শরীরটা বোধহয় ভালো নেই, রেস্টুরেন্টে বসবেন একটু? নম্রতা কোনো রকম মাথা নাড়ল, যার অর্থ সে রেস্টুরেন্টে বসবে। আরফান একরকম বাধ্য হয়ে দুর্বল নম্রতার এক হাত ধরে রাখলো। নম্রতাকে চেয়ারে বসিয়ে দিয়ে সময় নিয়ে হাতের নাড়ি পরীক্ষা করলো। তারপর সে অদ্ভুত চাহনিটা নম্রতার চোখে মেলে ধরে বলল, আপনার শরীর আসলেই ঠিক নেই। লাস্ট চেক আপ কবে করিয়েছেন? মনে তো হচ্ছে প্রেশার লো। আপনার এখনই কিছু খাওয়া উচিত, নয়তো সেন্সলেস হয়ে যেতে পারেন। কথাটা বলতে বলতে ওয়েটারকে ডেকে কিছু খাবারের অর্ডার করলো আরফান। অর্ডার দিয়ে ওয়েটারকে বিদায় করার পর ঘাড় ফেরাতে অসচেতন দৃষ্টি রেস্টুরেন্টের দেয়ালে থাকা ঘড়ির উপর আটকে গেল। 5টা 20। আরফান সময়টা নিজের মনে বিড়বিড় করে শটান উঠে দাঁড়ালো। ব্যস্ত ভঙ্গিতে ডান হাতের কবজির উপর থাকা ঘড়িটাতে চোখ বুলালো। মুখ থেকে স্পষ্ট বেরিয়ে এলো, ওহ শিট। নম্রতার দিকে তাকিয়ে অস্থিরতার সাথে বলল, দেখুন মিস নম্রতা মাহমুদ, আমি বুঝতে পারছি মানবতার খাতিরে হলেও এই মুহূর্তে আমার আপনার সাথে থাকা উচিত, কিন্তু আমার একটু তাড়া থাকায় আমি পারছি না। কেউ একজন আমার জন্য অপেক্ষা করছে। সারাদিনের ব্যস্ততার মাঝে এই সময়টুকু শুধু তার। আমি অলরেডি লেট। এটুকু বলেই থামলো আরফান। টেনশন আর অস্থিরতায় অপ্রয়োজনীয় অতিরিক্ত কথা বলছে সে। আরফান বড় শ্বাস টেনে নিয়ে নিজেকে শান্ত করলো। তারপর স্বাভাবিক কণ্ঠে বলল, আপনি খাবারটা খেয়ে নিলেই বেটার ফিল করবেন। আমি রিক্সাটা বাইরে রেখে যাচ্ছি। আপনি যেখানে যেতে চাইবেন সে পৌঁছে দেবে। রিক্সা চালক আমার পরিচিত। ওকে, আমি আসছি। কথাগুলো বলে এক মুহূর্ত দেরি করলো না আরফান। হন্তদন্ত হয়ে বেরিয়ে গেল রেস্টুরেন্ট থেকে। নম্রতা অবাক চোখে পুরো ব্যাপারটা দেখে নিয়ে দীর্ঘশ্বাস ফেললো। কে অপেক্ষা করছে অদ্ভুত চাহনি লোকটির জন্য? প্রিয় কেউ? নিশ্চয়ই প্রিয় কেউ, নয়তো অত হন্তদন্ত আর অস্থির কেউ হয়। নম্রতার মনটা আবারও বিষাদময় হয়ে উঠল। এ অসভ্য লোকটিও তার প্রিয় মানুষটিকে কত কত ভালোবাসে, তার জন্য কেমন অস্থির হয়ে পড়ে। অথচ নম্রতা সে। তবে কি ভালোবাসা সবসময় ভালোবাসা হয় না? মাঝে মাঝে ভালোবাসাটা ভুলবাসা, মিথ্যাবাসাও হয়। নম্রতা সেও কি তবে মিথ্যা বেসেছিল তাকে? সত্যবাসিনী? একটুও ভালোবাসিনি? একটু না। নয়তো ওভাবে বিয়ের জন্য রাজি হয় কেউ? কই, নম্রতা তো হয় না। বারান্দার গ্রিলে লেপ্টে থাকা লতানো গাছটার নাম জানা নেই নম্রতার। লাল টুকটুকে ফুল ফুটে থাকা গাছটার নাম কি হতে পারে ভাবতে ইচ্ছে করছে না। কুঞ্জলতা, তরুলতা, মাধবীলতা টাইপ কিছু হবে নিশ্চয়ই, হলে হোক। ফুল গাছের নাম নিয়ে নম্রতার তেমন কোনো মাথা ব্যথা নেই। নাম দিয়ে ফুল বিবেচনা করাটা বোকামো। ফুল হলো সৌন্দর্যের প্রতীক, ভালোবাসার প্রতীক। ফুল দেখে আকৃষ্ট হওয়ার নিয়ম আছে, নাম জানতেই হবে এমন কোনো নিয়ম নেই। পৃথিবীর প্রায় সব ফুলই সুন্দর হয়, কিন্তু সব ফুলের নাম সুন্দর হয় না। এই যে রেড স্পাইডার লিলি নামের ফুলটির আরেকটা অদ্ভুত নাম হলো মৃতদেহ ফুল। কি আশ্চর্য!
ফুলের মতো সজীব প্রাণবন্ত একটা উদ্ভিদের নাম এমন বিদঘুটে কেন হবে? ফুলের নাম শুনলেই যদি চোখের সামনে ফ্যাকাশে ভয়ঙ্কর মৃতদেহের ছবি ভেসে ওঠে তাহলে তো চলবে না। ফুলের নাম হতে হবে স্নিগ্ধ আবেগী। নম্রতার ইচ্ছে হলো ওই লাশ ফাঁসির জনককে ধরে এনে বলে, ইউ রিয়েলি নিড টু ইমপ্রুভ ইউর কমন সেন্স টাফার। কিন্তু বলা হলো না। আমাদের জীবনে সব ইচ্ছে করার জন্য হয় না, কিন্তু ইচ্ছে শুধু ইচ্ছে করার জন্যই হয়। নম্রতার এই ইচ্ছেটাও তাই। সুতরাং ইচ্ছে পূরণের আবশ্যকতা নেই। নম্রতা ফুস করে নিঃশ্বাস ফেলল। টকটকে লাল ফুলগুলোতে আলতো আঙ্গুল ছোয়ালো। সাথে সাথেই মসৃণ শীতল এক অনুভূতি খেলে গেল ডান হাতের তালুই। ফুলগুলো কি অদ্ভুত লাল। নম্রতার মাথাতে চট করেই কড়া নেড়ে গেল এক অদ্ভুত নাম। মুহূর্তেই অপরিচিত ফুলটির নাম ঠিক ফেলল নম্রতা। আজ থেকে এই ফুলের নাম হবে রক্তফুল, ব্লাড ফ্লাওয়ার। এই ফুলের নাম শুনতেই চোখে ভাসবে থোকা থোকা তাজা রক্ত। নম্রতার উলটপালট চিন্তার মাঝে আর্তনাদ করে উঠল একজোড়া কুকুর। নম্রতা গ্রিলের ফাঁক দিয়ে নিচে তাকালো। কুকুরগুলোকে দেখা যাচ্ছে না। নিকষ কালো অন্ধকার। তিনতলার উপর থেকে কুকুরের অবস্থান টের পাওয়ার কথা নয়। কুকুরগুলো আবারও ডাকছে। আচ্ছা, এই মাঝরাতে কোনো এক গোপন কষ্টে নম্রতার মতো তারাও কি কাঁদছে? দূর থেকে ভেসে আসা ওই ডাকে কি বিষণ্ণতার ছাপ আছে? নিশ্চয়ই আছে। নয়তো তাদের আর্তনাদে অন্ধকারটা আরো একটু বিষণ্ণ আর গাঢ় লাগছে কেন নম্রতার? নম্রতার বুক চিরে বেরিয়ে এলো আরো একটি দীর্ঘশ্বাস। হলের পাশে ঝোপের মাথায় দুই একটা ঝিঝি পোকা নির্বিকার আলো ছড়াচ্ছে। নম্রতার বিষণ্ণ চোখে তাদেরকে হঠাৎই আকাশ থেকে খসে পড়া জীবন্ত তারা বলে বোধ হচ্ছে। সেগুলো যেন আকাশব্যাপী ছড়ানো ছিটানো তারক ফুলের মালা। নম্রতা এক সমুদ্র বিষণ্ণতা নিয়ে আকাশের দিকে তাকালো। তার চোখে রাজ্যের কান্না। বেশ কিছুক্ষণ চাঁদহীন আকাশের দিকে তাকিয়ে থাকার পর নম্রতার মনে হলো তার আর বাঁচতে ইচ্ছে করছে না। এক বুক অসহায়ত্ব নিয়ে জীবনের চাকাটা ঘুরতে চাইছে না। এবার তার বিশ্রাম চাই, আদর মাখা বিশ্রাম। কাছাকাছি কোথাও আবারও ডেকে উঠলো সেই জোড়া কুকুরের দল। নম্রতা চোখ নামিয়ে আবারও নিচের দিকে তাকালো। কুকুরের তীক্ষ্ণ আর্তনাদের সাথে মিলেমিশে ঘড়িতে 12 ঘন্টা বাজলো। সেই সাথে বাজলো মৃদু মেসেজ টোন। নম্রতা ক্লান্ত চোখে ফোনের দিকে তাকাতেই চোখে মুখে বিস্ময় খেলে গেল। নোটিফিকেশনে আরফান আলম নামটা চোখ পড়তেই নিজ দায়িত্বে কুঁচকে গেল ভ্রুজোড়া। আপনি এখন কেমন আছেন? কাল রাতে দেওয়া অতগুলো উল্টোপাল্টা মেসেজের পর আরফান যেচে পড়ে নখ দিয়েছে ভাবতেই বিস্ময় ছড়িয়ে পড়ল নম্রতার চোখে মুখে। নম্রতা কয়েক সেকেন্ড চুপ করে দাঁড়িয়ে থেকে বেসুরো শুয়ে উত্তর দিল, ঠিক আছি, আপনি? আলহামদুলিল্লাহ। আরফানের এমন উত্তরের পর বলার মতো কিছু খুঁজে পেল না নম্রতা। কি বলবে কি বলা যায় সব ভাবতে ভাবতেই আরফান লিখল, আপনাকে ওই অবস্থায় ফেলে আসার জন্য দুঃখিত। আমার খুবই গুরুত্বপূর্ণ কাজ ছিল। দিনের ওই সময়টাতেই ব্যক্তিগত মানুষগুলোকে একটু সময় দেওয়ার চেষ্টা করি। সরি এগেইন। নম্রতা নিজের মনে হাসলো। হুট করেই প্রশ্ন করে ফেলল, প্রিয় মানুষটিকে ভীষণ ভালোবাসেন তাই না? মেসেজ সিন হলো কিন্তু উত্তর এলো না। নম্রতা নিজের ভুল বুঝতে পেরে খানিকটা অপ্রস্তুত হলো। তাড়াহুড়ো করে লিখলো, সরি, এভাবে আপনার পার্সোনাল বিষয়ে প্রশ্ন করাটা উচিত হয়নি আমার। এই ছবি প্রশ্নটা ততটাও ব্যক্তিগত ছিল না। হয়তো তার থেকেও বেশি ভালোবাসি। এই জন্য তার বরাদ্দ সময়টুকু এক বিন্দু অন্য কাউকে দিতে সাহস পাই না। পাছে রেগে যায় না বা কষ্ট পায়। বয়োজ্যেষ্ঠরা বলে মেয়েদের রাগ নাকি সাংঘাতিক। আমি সাংঘাতিক রাগে ভস্ম হতে যাই না। কালো মেঘে ডুবে থাকা নম্রতার মনটা একটু নড়ে চড়ে উঠল। ভালোবাসা নামক অনুভূতিটা এত অদ্ভুত কেন? ভালোবাসার ছোট্ট একটা গল্প শুনলেও এত সুখ সুখ অনুভূতি হয় কেন? বুকের কোথাও একটা তীক্ষ্ণ ঈর্ষা জাগে। আবার সেই মনই মিষ্টি আনন্দ নিয়ে প্রার্থনা করে, বেঁচে থাকুক ভালোবাসা, সুখে থাকুক ভালোবাসাবাসীর মানুষগুলো। কি আশ্চর্য এই নিয়ম, কি আশ্চর্য এই মন। নম্রতা ছোট্ট শ্বাস টেনে নিয়ে উত্তর দিল, কথাটা খুব একটা মিথ্যে নয়। মেয়েদের রাগ সত্যি সাংঘাতিক, তবে তারা বিনা কারণে রাগ করে না। রাগের পেছনে শক্ত কোনো কারণ থাকে। উপাস থেকে উত্তর এলো, তাই নাকি? পৃথিবীতে তাহলে আপনি একমাত্র নারী যার রাগের পেছনে কোনো কারণের প্রয়োজন হয় না। অযথা রণচণ্ডী রূপ নিয়ে ঝামেলা বাঁধিয়ে ফেলেন। আরফানের মেসেজে কপাল কুঁচকে গেল নম্রতার। বিরক্তি নিয়ে বলল, ঝামেলা বাঁধিয়ে ফেলি মানে কি? আপনি কি মাঝরাতে ঝগড়া করার জন্য নক দিয়েছেন আমায়? আরফান যেন বেশ বিস্মিত হলো, বলল, ঝগড়া? আর আমি ঝগড়া করি না তো। সত্যটা বললাম, ঝগড়া করাটা আপনার স্বভাব, আমার নয়। আপনি অসহ্য একটা মানুষ। আমি কখনোই অযথা ঝগড়া করি না। আপনি সেই কালপ্রিট যে প্রথম থেকে আমায় বিরক্ত করছেন। ওসব ছাড়ুন। অনাধিকার চর্চা না হলে একটা কথা বলুন, নিষাদকে ভালোবেসে খুব একটা সুখী আপনি হবেন না।
আপনি বরং তাকে ভুলে যাওয়ার চেষ্টা করুন। আরফানের মেসেজ দেখে বেশ অবাক হলো নম্রতা। লিখলো, আপনি অনুমতি চাইলেন ঠিক, কিন্তু অনুমতি দেওয়ার মতো সময়ই দিলেন না। আর নিশাদে কি সমস্যা আপনার? কোনোভাবে আপনি ভিলেন হওয়ার চেষ্টা করছেন না তো? এমনও হতে পারে নিশাদের বিয়ে টিয়ের কথা আদৌ হচ্ছেই না, অথচ আপনি বাংলা সিনেমার ভিলেনদের মতো কথা বাড়াচ্ছেন। সব সময় উল্টো বোঝাটা নিশ্চয়ই আপনার জন্মগত রূপ। আজব কথাবার্তা। আপনাদের মধ্যে কথা বাড়িয়ে আমার কি লাভ? আমি আপনার ভালোর জন্যই বলছিলাম। বলার পর বুঝতে পারছি বলাটা উচিত হয়নি। আল্লাহ হাফিজ। মেসেজটা সেন্ড করে ফোনটা বিছানায় ছুঁড়ে ফেললো আরফান। পুরো ব্যাপারটাই ঘটলো নিঃশব্দে। কোথাও কোনো রূপ শব্দ হলো না। ফোনের কোনো প্রকার ক্ষতি হয়েছে বলেও মনে হলো না। ঘরের পরিবেশ রইল আগের মতো নিস্তব্ধ, শীতল। হুট করে রেগে যাওয়ার স্বভাব আরফানের নেই। চোখের সামনে ভয়ানক কিছু ঘটে গেলেও রাগ হয় না আরফান, কিন্তু এখন রাগ লাগছে। নিজের উপর প্রচন্ড রাগে মাথা ফেটে যাচ্ছে। বিকালে মেয়েটার এহেন দুর্দশা দেখে সত্যি খুব মায়া হচ্ছিল আরফানের। তাই ভেবেছিল মেয়েটাকে একটু সাবধান করা যেতে পারে। কতই আর বয়স হবে মেয়েটার, 22 অথবা 23, কিন্তু মেয়েটা তো ধানি লঙ্কা। সবসময় উল্টো পাল্টে এক্সকিউজ লাগানোর চেষ্টা করে আরফানের গায়ে। আরফান ভাবনার মাঝেই মেসেজ টোন বাজলো, নম্রতার মেসেজ। আল্লাহ হাফেজ, পরে বলুন। আগে আপনার বন্ধু নাম্বারটা দিন, তাহলেই বুঝবো আপনি স্টোরি সিক্রেট করছেন নাকি কিনা। নম্রতার মেসেজে আবারও মেজাজ চটে গেল আরফানের। স্টোরি ক্রিয়েট করছে মানে কি? এই মেয়ে তাকে ভাবেটা কি? আরফান রাগের পারদ তরতর করে বাড়ছে। নম্রতার আইডিকে ইগনোরে রেখে দিয়ে গাল ফুলিয়ে শ্বাস ছাড়লো আরফান। মেয়েটাকে ব্লক করা যাবে না। আরফান যে রেগে আছে তা ওই অদ্ভুত মেয়েটাকে বুঝতে দেওয়া যাবে না। বোকারা হুটহাট রেগে যায়, আরফান কখনোই বোকাদের দলে পড়ে না, ভবিষ্যতেও পড়বে না। আরফান ফোন রেখে ল্যাপটপটা কোলে তুলে নিল। কাজে মন বসছে না। মেজাজ খারাপ ভাবটা কিছুতেই কাটানো যাচ্ছে না। রাগ আর জেদগুলো দলা পাকিয়ে মস্তিষ্কে তীক্ষ্ণ ব্যথা তৈরি করছে। আরফান দ্রুত সিদ্ধান্ত নিল এই উদ্ভট ঝামেলাপূর্ণ মেয়েটার সাথে কথা বলা তো দূর, তাকে নিয়ে এক রত্তিও ভাববে না। বেশিরভাগ মানুষই ভাবনা আর কাজ দুটো গুলিয়ে ফেলে। শুরু থেকে শেষ পর্যন্ত পরিকল্পনা মাফিক টিকে থাকতে পারে না, কিন্তু আরফান পারে। তার ভাবনা এবং কাজ একই গতিতে চলে। সুতরাং নম্রতা নামক অতি অদ্ভুত মেয়েটার সাথে যে আরফানের ভবিষ্যৎকালে কোনরূপ কথা হবে না, তাতে আরফান মোটামুটি নিশ্চিত, চিন্তাহীন। শহরে দিগন্ত নেই। ইট পাথরে আটা বিল্ডিং এর সারিগুলোকে দিগন্ত বলা যায় কিনা বুঝতে পারছে না নাদিম। নাদিমের হাতে গিটার, কপালে চিন্তার ভাঁজ। অন্যমনস্ক মনে গিটারের তারে ওলটপালট সুর তুলে দিগন্ত বিষয়ক চিন্তায় আচ্ছন্ন হয়ে আছে সে। 2 দিন থেকে নতুন একটা টিউশনি জুটেছে তার। জেলা জাজের মেয়ে, বেতনের অঙ্ক বিরাট, মাসে 10,000 তো অবশ্যই। তার সাথে ভিন্ন ভিন্ন নাস্তার ব্যবস্থা। প্রথম সুযোগে টিউশনিটা লুফে নিলেও 2 দিনের মাথাতেই বিরক্ত ধরে গিয়েছে তার। কিসব অদ্ভুত প্রশ্নে মাথা খারাপ করে দিচ্ছে মেয়েটা। কাল হঠাৎ বলছে ফসলের মাঠ দিগন্ত বিস্তৃত হয়। দিগন্ত বিস্তৃত শহরের মাঠ হয় না? এই ধরুন পূর্ব দিগন্তে সূর্য উঠেছে, ঢাকা শহরের বিরাট বিল্ডিং এর পেছন থেকে সূর্য উঠলেও কি সেটা দিগন্ত বিস্তৃত, নাকি অন্য কিছু? প্রশ্নটা শুনে নাদিম কিছুটা থতমত খেয়ে গিয়েছে। সাংঘাতিক প্রশ্ন। বিষয়টা এভাবে ভেবে দেখেনি নাদিম। সাইকোলজির স্টুডেন্টদের দিগন্ত নিয়ে এত ভাবনা চিন্তার প্রয়োজন হয় না। দিগন্ত বিস্তৃত খেলার মাঠ না পাটের ক্ষেত, তা নিয়ে ভাবার কাজ বাংলা বিভাগে ছাত্রদের হলে হতে পারে, কিন্তু নাদিমের না। সে গিয়েছে ইংরেজি পড়াতে। ইংরেজি পড়িয়ে চলে আসবে। সেখানে দিগন্ত ফিগন্ত কোথা থেকে আসছে বোঝা যাচ্ছে না। নাদিমের শতভাগ ধারণা মেয়েটা ইচ্ছে করে নাদিমকে হেনস্থা করার চেষ্টা করছে। নাদিমকে বিব্রত হতে দেখে পুচকে মেয়েটা ভীষণ মজা পাচ্ছে। বড়লোকের মেয়েদের এই এক সমস্যা, এরা অন্যকে বিব্রত করে আলাদা একটা মজা পায়, যা মধ্যবিত্ত ঘরের মেয়েরা করে না। নাদিম ফোঁস করে নিঃশ্বাস ফেলল। সাদা শার্ট পরে চা স্টলের সামনে দাঁড়ালো রঞ্জন। গরমে ফর্সার রংটা টকটকে লাল হয়ে উঠেছে। পাতলা ঠোঁটজোড়া কিশোরী মেয়েদের মতো হাতে আঁকা সুন্দর। নাদিম অন্যমনস্ক চোখে খানিকক্ষণ তাকিয়ে রইল। রঞ্জনের মতো এমন সুপুরুষ আজকাল চোখে পড়ে না বললেই চলে। রূপকথার রাজকুমারগুলো হয়তো রঞ্জনের মতোই হয়ে থাকবে। নাদিম হঠাৎই হেসে উঠে বলল, শালা, তোরে মাঝে মাঝে মাইয়া মনে হয় আমার। তুই সত্যি পোলা তো? প্রুফ দে তো। আই হ্যাভ বিরাট সন্দেহ। দেখা দেখা। রঞ্জনের সুন্দর ভ্রুজোড়া কুচকে এলো। ভার্সিটিতে পা রাখতেই বন্ধুর এমন কথায় খানিকটা অপ্রস্তুত হলো। পরক্ষণে রাগে লাল হয়ে বলল, একদম মুখ খারাপ করবে না, বলে দিলাম। সকাল সকাল মুখ খারাপ করতে চাই না। কথাটা বলে ডান পাশের বেঞ্চটাতে আরাম করে বসলো রঞ্জন। ঘন চুলগুলো হাতে হাত চালিয়ে বলল, মামা, এক কাপ কড়া চা দাও তো, সঙ্গে 2 বিস্কুট। তুই নাস্তা করছিস? নাদিম গিটার নিরন্তর বাজনা বাজিয়ে সুর তুলে বলল, পকেটে টাকা নাই মামা। ও মামা রে, পকেটে টাকা নাই আমার। ও মামা।
রঞ্জন হেসে ফেলল। আরেক কাপ চা দিতে বলে এদিক ওদিক তাকালো। কপাল কুঁচকে বলল, অন্তু, নম্রতা, ওরা সব কই? হারামিরা পড়তে পড়তে মরে যাচ্ছে নাকি? নাদিম পাত্তা না দিয়ে বলল। বাল পড়েছে ও। নাদিমের কথা শেষ হওয়ার আগেই কোথা থেকে ছুটে এলো ছোঁয়া। গায়ে থাকা নীল ফতুয়া কাদায় মাখামাখি, এক পায়ে জুতো, অন্য পা খালি, ডান হাতে ব্যাগ আর বাম হাতে এক পাটি ছেঁড়া জুতো। মোটা ফ্রেমের চশমাটা নেমে এসেছে নাকের ডগায়। ছোঁয়ার এমন অবস্থায় ক্ষণিকের জন্য কথা বলতে ভুলে গেল নাদিম রঞ্জন। হতভম্ব চোখে তাকিয়ে রইল। ছোঁয়া হাঁটুতে ভর করে হাঁপাচ্ছে। রঞ্জন বিস্ফোরিত চোখে চেয়ে প্রশ্ন করলো, এ কি হলো তোর? এ অবস্থা কেন? ছোঁয়া জোরে জোরে শ্বাস ফেলে কিছু বলার প্রস্তুতি নিতেই চোখ মুখ কুঁচকে অত্যন্ত তাচ্ছিলের সাথে বলে উঠল নাদিম, এই তুই কেডা রে? যা ভাগ। ইস, কে বিশ্রী, আমার তো ঘেন্না পাচ্ছে। শেষ কথাটা অনেকটাই ছোঁয়াকে নকল করে বলল নাদিম। ছোঁয়া টলমলে চোখে একরাশ ক্রোধ নিয়ে তাকালো নাদিমের মুখে। নাদিমের মধ্যে কোনো ভাবান্তর দেখা গেল না। এর মধ্যে রাস্তাঘাট উড়িয়ে বাইক নিয়ে এসে পৌঁছালো অন্তু। বাইক পার্ক করে হতবিহ্বল কণ্ঠে বলল, এই বিশ্রী মহিলাটিকে? কথাটা বলে মুখ টিপে হাসলো অন্তু। তার সাথে হাসি ফুটলো বাকি দুজোড়া ঠোঁটেও। ছোঁয়ার রাগ যেন এবার আকাশ ছিল। মুখ ফুলিয়ে কাঠের বেঞ্চিতে বসতেই লাফিয়ে উঠল নাদিম। ওই তুই আমার লগে বসবি না, তুই একটা অ্যালার্জি। আমি কোন রূপ অ্যালার্জি পাশে বসতে চাই না। উঠতই ওঠ শালি। ছোঁয়ার চোখ মুখ দেখে মনে হলো সে যে কোনো সময় ভ্যাঁ করে কেঁদে দিবে। তার এমনিতেই মন খারাপ, তার উপর বন্ধুদের ব্যবহারে সে মোটামুটি বিক্ষিপ্ত। তার এখন কেঁদে কেটে মরে যেতে ইচ্ছা করছে। 2-3 মিনিটের মাথায় নীরা আর নম্রতা যুক্ত হলো আড্ডায়। ছোঁয়াকে নিয়ে একটু একটু চোখ টিপাটিপি করার পর ভীষণ গম্ভীর আর সিরিয়াস হয়ে কাহিনী জানতে চাইল। ছোঁয়া কাঁদো কাঁদো কণ্ঠে যতটুকু বলল তার অর্থ এই, শাহবাগের বিশাল জ্যামে আটকা পড়েছিল তার বিশাল বাপের বিশাল পাজেরো গাড়ি। সেই গাড়িতে টানা 1 ঘন্টা বসে থাকার পর ছোঁয়ার মনে হলো সে হেঁটে হেঁটে ভার্সিটি অব্দি আসতে পারবে। এটা আমরই কঠিন কোনো কাজ না। তাছাড়া একঘেয়েমি জীবনে খানিকটা অ্যাডভেঞ্চার হলেও মন্দ হয় না। ভাবনা মতে গাড়ি থেকে নামলো ঠিক, কিন্তু কিছুক্ষণ চলার পরই বাঁধলো এক বিপত্তি। রাস্তার পাশে বাচ্চা কোলে নিয়ে হেঁটে আসছিল এক পাগলি। তার বক্ষদেশ উন্মুক্ত। বাচ্চাটা তার ক্ষুধা নিবারণে ব্যস্ত। জনবহুল একটা জায়গায় এমন বিদঘুটে দৃশ্য দেখে চোখ মুখ কুঁচকে এসেছিল ছোঁয়ার। খানিকটা ঘৃণা ভরে তাকিয়েছিল মাত্র, তাতেই খেপে গেল পাগলি। বাচ্চা কোলে রেখে রাস্তার পাশ থেকে একটা ইট তুলে ধেয়ে এলো ছোঁয়ার পিছু। চেঁচিয়ে বলতে লাগলো, তুই তাকাইলি কেন? খাড়া সেমরি খাড়া। সেই সাথে মা বাপ তুলে অকথ্য গালি, যার বেশিরভাগের অর্থই ছোঁয়ার অজানা। পাগলিকে ধেয়ে আসতে দেখে প্রথমে হাঁটার গতি বাড়িয়ে তারপর দিক বিদিক শূন্য হয়ে দৌড়ে পালিয়েছে ছোঁয়া। সেই দৌড়াদৌড়িতে এই কাদা মাখামাখি আর জুতো ছেঁড়া। ছোঁয়ার গোটা কাহিনী শুনে সবাই কিছুক্ষণ চোখ মুখ গম্ভীর করে বসে রইল। তারপর হঠাৎই হু হা করে হেসে উঠল সবাই। নাদিমের হাসির বহর দেখে মনে হচ্ছে সে পারলে মাটিতে গড়াগড়ি করে হাসে। মীরা হাসতে হাসতে কেঁদেই ফেলল। ছোঁয়া শুধু বোকার মতো তাকিয়ে রইল। তার আবারও কান্না পাচ্ছে, যেন তেন কান্না নয়, কান্না করতে করতে পৃথিবী ভাসিয়ে দিতে ইচ্ছা করছে। হাসাহাসি শেষ করে ছোঁয়াকে রিকশায় তুলে বাসায় পাঠিয়ে দিল রঞ্জন। রিকশাওয়ালাকে সাবধানে চালাতে বলে নম্রতার দিকে প্রশ্ন ছুড়ল। তোর প্রেম কাহিনীর কি খবর জান এমন? নম্রতা হেসে ফেলে বলল, কুত্তা আবার জানেমান বলে মায়ের খাবি। আমার প্রেম কাহিনী ঘন কুয়াশায় ঝাপসা হয়ে আছে। সব কাহিনী নিশাদ সাহেবের কাছে গিয়ে জট পাকাচ্ছে। নিশাদ সাহেবের সাথে আমার কথা হওয়াটা খুবই জরুরি দোস্ত, কিন্তু ওই ডক্টর তার নাম্বারটা দিচ্ছেই না। যাদব ডাক্তার। রঞ্জন গম্ভীর মুখে বেঞ্চিতে বসলো। কপালের ভাঁজ গাঢ় হলো। অন্তু প্রশ্ন ছুড়ল, কেন? কি বলে বেটায়? নম্বর দিতে টাকা চায়? ধুর, টাকা চাইবে কেন? টাকা চাইলে তো হতোই, সমস্যাটা অন্য জায়গায়। ব্যাটার সাথে আমার যখনই কথা হয় তখনই কোনো না কোনো একটা ঝামেলা লেগে যায়। এখন তো মেসেজের রিপ্লাই দিচ্ছে না। কিছু একটা কর দোস্ত। নাদিম এতক্ষণ গিটারটা বুকের উপর রেখে বেঞ্চে লম্বালম্বি ভাবে শুয়েছিল। নম্রতার কথায় উঠে বসলো। দুর্বোধ্য হেসে বলল, রিপ্লাই কি রে? শুধু রিপ্লাই নাই, বেটা আরো অনেক কিছু দিবে। জাস্ট অপেক্ষা বন্ধু, অপেক্ষা। নাদিমের মুখের দিকে তাকিয়ে রইল 4 জোড়া প্রশ্নবিদ্ধ চোখ। ঘড়িতে 5টা বাজতে 48 মিনিট বাকি। আরফান ক্লান্ত চোখে ঘড়িতে চোখ বুলালো। দেয়াল ঘড়ি থেকে চোখ সরিয়ে হাতের ঘড়ির দিকে তাকালো। সময়ের হেরফের নেই, পুরোপুরি 4টা 20। আরফান ছোট্ট নিঃশ্বাস ফেলে প্রেসক্রিপশনে মনোযোগ দিল। প্রেসক্রিপশন দেখা শেষ করে সামনে বসে থাকা বয়স্ক লোকটির দিকে তাকিয়ে নম্র হাসলো। বৃদ্ধ লোকটির মাথায় ধবধবে সাদা চুল, চোখে মুখে তীক্ষ্ণ চিন্তার ছাপ। এয়ার কন্ডিশনার যুক্ত রুমে বসলেও কপালে কয়েক ফোঁটা ঘাম। আরফান প্রেসক্রিপশনটা ঠেলে এগিয়ে দিয়ে শান্ত কণ্ঠে বলল, রিপোর্ট খুব একটা ভালো আসেনি চাচা। এই বয়সে একটু নিয়ম মাফিক না চললে চলে?
তবে এখনই খুব একটা ভয়ের কিছু নেই। 7 দিনের ওষুধ দিয়েছি, ঠিকঠাক ওষুধ খান, ব্যথা কমলে ভালো, নয়তো একজন কার্ডিওলজি স্পেশালিস্ট দেখাতে হবে। অযথা চিন্তা করবেন না, তেমন কিছু হয়নি। এই বয়সে এসব স্বাভাবিক। কিছুদিন একটু নিয়ম মাফিক চলুন, দেখা যাক কি হয়। আরফানের কথায় বৃদ্ধের চিন্তা কিছু কমলো বলে মনে হলো না। বয়স্ক লোকটির পাশে থাকা জোয়ান মতো লোকটি আরো অস্থির হয়ে উঠল। ছেলেটার হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।